আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, অন্তত 6 জন নিহত এবং 3 জন আহত। নেতানিয়াহুর নতুন শর্ত প্রত্যাখ্যান, গাজায় যুদ্ধবিরতি আলোচনা চুক্তি সইয়ের খুব কাছাকাছি, বলছেন জো বাইডেন। যতই লাফালাফি করুক, হামাসকে ধ্বংস করতে পারবে না ইসরায়েল, মনে করে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ, ইয়েমেনে সামরিক চেকপোস্টে আল কায়েদার হামলা, নিহত 16। তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, স্পিকারের পোডিয়ামে রক্ত ছড়িয়ে পড়েছে রক্ত। মাঙ্কিপক্স শনাক্তে বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে চীন। সেনা সরবরাহের জন্য ব্যবহৃত রুশ সেতু ধ্বংস করল ইউক্রেন। দীর্ঘমেয়াদী পশ্চিমা নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মেনে নিতে প্রস্তুত রাশিয়া। পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, মুখে কুলুপ এঁটেছে নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি। এবং সর্বশেষে, ধর্ষকের ফাঁসির দাবিতে এবার রাজপথে মমতা। আমাকে আঘাত করলে আমি হয়ে যাই টর্নেডো সাইক্লোন, বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় অন্তত 6 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ভোরে জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েল হামলা করে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সম্প্রতি এই অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে উত্তেজনা বেড়েছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে মারাত্মক রকেট হামলার পর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচার হয়, ইরানের সঙ্গে হিজবুল্লাহতির মতো বাহিনীগুলো যোগ দেবে। এ নিয়ে এখনও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পণবন্দী মুক্তি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেসব নতুন শর্ত যোগ করেছেন, তা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সারা দুনিয়ার মিডিয়া ইতিবাচক খবর প্রকাশ করলেও বাস্তব অবস্থা ভিন্ন বলেই মনে হচ্ছে। হামাস সূত্র মিডল ইস্ট আইকে শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধিদল বাইডেনের প্রস্তাবের সাথে নতুন কিছু শর্ত যোগ করার চেষ্টা করছে। সূত্রটি জানায়, হামাস সুনির্দিষ্টভাবে নেতানিয়াহুর শর্তাবলী প্রত্যাখ্যান করেছে। আলোচনার অবস্থা সম্পর্কে হামাস সূত্রটি জানায়, ইসরায়েলি ও আন্তর্জাতিক সকল মিডিয়া আলোচনাকে ইতিবাচক হিসেবে চিত্রিত করেছে। কিন্তু তেমন পরিস্থিতি দেখা যায়নি। এসব তথ্য বিভ্রান্তিপূর্ণ। ইসরায়েলিরা চাচ্ছে হানিয়াকে হত্যার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনাকে সংযত রাখার জন্য এমন খবর প্রকাশ করতে। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ও গঠনমূলক পর্যায়ে উপনীত হয়েছে। তারা ইতিবাচক পরিবেশ দেখতে পেয়েছেন। তারা বলেন, এখনও অনেক ব্যবধান রয়ে গেছে, এগুলো দূর করতে হবে। আলোচনায় হামাস উপস্থিত নেই, তবে তারা মিশর ও কাতারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। তারা বলছে, বর্তমান যুদ্ধবিরতি প্রস্তাবটি বাস্তবায়নের দিকেই মধ্যস্থতাকারীদের নজর দিতে হবে। হামাস ও ইসরায়েল গত জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও পণবন্দী মুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। গত মে মাসে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির একটি রূপরেখা দিয়েছে। তবে ইসরায়েল প্রতিনিয়ত এতে নতুন নতুন শর্ত যোগ করে আলোচনাকে ভণ্ডুল করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে কাতারের রাজধানী দোহায় চলা আলোচনা গতকাল শুক্রবার স্থগিত হয়ে গেছে। মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে এ বিষয়ে আবার আলোচনায় বসবেন। এ প্রক্রিয়ায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান এবং অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে চুক্তি সইয়ের প্রচেষ্টা চালাচ্ছেন তারা। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর এক যৌথ বিবৃতিতে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে এক নতুন প্রস্তাব পেশ করেছে। এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি মতপার্থক্য কমিয়ে এনেছে, যা দ্রুত কোনো চুক্তি কার্যকর করতে পারে। মধ্যস্থতাকারীরা বলেছেন, এ প্রস্তাব নিয়ে কাজ করে যাবেন তারা। বিবৃতিতে বলা হয়, আলোচনা এখন ফলাফল বেরিয়ে আসা, মানুষের জীবন রক্ষা করা, গাজার মানুষের মধ্যে স্বস্তি আনা ও আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনার পর্যায়ে রয়েছে। প্রসঙ্গত, মার্কিন সরকার বিশ্বাস করে না যে ইহুদিবাদী ইসরায়েল হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মাধ্যমে গাজায় তার কোনো মূল লক্ষ্য অর্জন করতে পারবে। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দাবি করছে, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি যুদ্ধবিরতি মেনে নিতে রাজি করানোর চেষ্টা করছে ওয়াশিংটন। এ ধরনের কোনো চুক্তি হলে তাতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার শর্ত যুক্ত করা হবে। একইভাবে হামাসও ঘোষণা দিয়েছে, তারা কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে গেলে তাতে পুরোপুরি যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দী বিনিময়ের বিষয়টি থাকতে হবে।
অন্যদিকে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা হাতে নিয়ে অংশ নেন হাজারো মানুষ। এ সময় তাদের হাতে ছিল যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানও দেন বিক্ষোভকারীরা। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং ইয়েমেনে হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি। গত 10 মাস ধরেই প্রতি সপ্তাহে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সমাবেশের আয়োজন করে আসছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি। পাশাপাশি লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে সংগঠনটি। এদিকে ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার এক মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আল কায়দা। এতে নিহত হয়েছে সরকারপন্থী 16 ইয়েমেনি সেনা। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়। আর আল কায়দা বলছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল তারা। এতে নিহত হয়েছিল 2 সেনা সদস্য। আল কায়দার উল্লেখযোগ্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আরব উপদ্বীপ বৃহত্তর মধ্যপ্রাচ্যে খিলাফত প্রতিষ্ঠা এবং শরিয়া আইন বাস্তবায়ন। এরা আরব উপদ্বীপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিরোধী এক নেতাকে জেলে দেওয়ার বিতর্কে শুক্রবার দেশটির ইতিহাসে বিরল এই ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাদণ্ড দেওয়া হয় তুরস্কের এক বিরোধী দলীয় আইন প্রণেতাকে। এ নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। একসময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। বিরোধী দলীয় নেতা আহমেদ সিক বক্তৃতা দেওয়ার সময় তার দিকে ধেয়ে আসেন ক্ষমতাসীন একেপি দলের আইন প্রণেতারা। এ সময় তাকে কিলঘুষি মারতে থাকেন। তাকে ঘুষি দিতে ছুটে আসছেন এবং আরও কয়েকজন এই হাতাহাতিতে যোগ দিচ্ছেন। কেউ কেউ অন্যদের আটকানোরও চেষ্টা করছেন। স্পিকারের পোডিয়ামে রক্ত ছড়িয়ে পড়তেও দেখা গেছে। অন্যদিকে আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে খুব উদ্বেগজনক উল্লেখ করে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন পরিস্থিতিতে মাঙ্কিপক্সের উপসর্গ শনাক্ত করতে আগামী 6 মাস দেশে প্রবেশকারী ব্যক্তি এবং পণ্য স্ক্রিনিং করার ঘোষণা দিয়েছে চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির ব্যাপারে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার মাত্র 2 দিন পর চীন এই ব্যবস্থা নিয়েছে। চীনের কাস্টমস প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে সেখান থেকে আসা ভ্রমণকারীদের দেশে প্রবেশকালে কাস্টমসের কাছে এমপক্সের সংস্পর্শে এসেছেন বা তাদের কোনো উপসর্গ আছে কিনা তার ঘোষণা দিতে হবে। যানবাহন, কন্টেইনার এবং সংক্রমিত অঞ্চল থেকে আসা আইটেম দেশে প্রবেশের আগে স্যানিটাইজড করতে হবে। এদিকে ইউক্রেন রাশিয়ার সেন নদীর ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছে। ইউক্রেন কুরস্ক অঞ্চলে তাদের অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। রুশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গ্লুস্কোভো শহরের কাছে এ অভিযানে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেনা সরবরাহের জন্য ক্রেমলিন সেতুটি ব্যবহার করেছিল বলে জানা গেছে। সেতুটি ধ্বংস হওয়ায় এখন সেনা সরবরাহের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা কুর্স্কে তাদের অবস্থান শক্তিশালী করছে এবং দখলকৃত অঞ্চলগুলোকে একটি বিনিময় তহবিল বলে ব্যবহার করছে, যার অর্থ মস্কোর দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চলগুলোর সঙ্গে রুশ অঞ্চলগুলো অদলবল করা যেতে পারে। জেলেনস্কির একজন সিনিয়র সহযোগী বলেছেন, ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড দখল করতে চায় না। রাশিয়ায় তাদের অনুপ্রবেশের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হল মস্কোকে আলোচনায় বসতে বাধ্য করা। ইউক্রেন দেখিয়ে দিচ্ছে যে তারা রাশিয়ার ভূখণ্ড দখল করতে সক্ষম, আর এটাই হবে রাশিয়াকে আলোচনায় বসতে চাপে ফেলার একটি প্রমাণিত ও কার্যকর উপায়। তবে রাশিয়ার অর্থনৈতিক বিভাগের প্রধান দিমিত্রি বিরিচেভস্কি জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো আগামী কয়েক দশক ধরে রাশিয়ার ওপর বহাল থাকবে। এমনকি ইউক্রেনের সাথে শান্তি চুক্তি হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা কম। তিনি বলেন, নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার বিরুদ্ধে এক ধরনের অন্যায্য প্রতিযোগিতা এবং এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ইউক্রেন সংঘাতের কারণেই নয়, বরং অনেক আগেই শুরু হয়েছিল। মস্কোতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। বেরিচেভস্কি বলেন, রাশিয়া দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞাকে মেনে নিয়ে কাজ করার উপায় খুঁজে বের করবে। প্রেসিডেন্ট পুতিনও বলেছেন, শান্তির জন্য রাশিয়ার শর্তগুলোর মধ্যে একটি হবে সকল নিষেধাজ্ঞার প্রত্যাহার। এদিকে বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স বড় ধরনের বিক্ষোভ করেছে। মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। কোয়েটা প্রেস ক্লাবের সামনে নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন। এসব প্ল্যাকার্ডে তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করায় দরিদ্র শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছেন না।
শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সরকারের দাবির সমালোচনা করার পাশাপাশি শিক্ষাকে আরও সহজলভ্য করার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা পিডিএমসির অন্যায় নীতি প্রত্যাখ্যান ও নিবন্ধন ফি কমানোর দাবি জানান। এদিকে সম্প্রতি পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে, কোথাও খোলা থাকলেও গতি বেশ কম। বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছুই বলতে পারছে না। মুখে কুলুপ এঁটেছে নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বেলুচিস্তানে সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বেলুচিস্তান প্রদেশে চীন সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে সাম্প্রতিক গণবিক্ষোভ স্থানীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষকে তুলে ধরেছে। পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশের বন্দর শহর গোয়াদরে চীনের সহায়তায় তৈরি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে। এর মধ্যেই এ প্রদেশে সংখ্যাগরিষ্ঠ জাতিগত বেলুচরা তাদের প্রাকৃতিক সম্পদের অন্যায্য শোষণের জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। তারা স্থানীয় বেলুচদের কোনো লাভ ছাড়াই আমাদের সম্পদ লুটপাট করছে। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, আজকে লজ্জা করে না? কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বলবে ইন্ডিয়া যেন আমাদের কাজে ইন্টারফেয়ার না করে? যেটা কোনো দিন হয়নি, এই প্রথম আপনাদের আমলে। আয়নায় আগে নিজের মুখ দেখুন। মুখ্যমন্ত্রী বলেন, আমি যত শান্ত থাকি আপনাদের মঙ্গল। আমাকে আঘাত করলে আমি হয়ে যাই টর্নেডো, সাইক্লোন। নিজেকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি। যারা দোষী তাদের কথা না বলে আমাকে মারতে জানে। মমতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, অপপ্রচার করছেন আপনারা। বিজেপি নেতা কলকাতায় পুলিশ কমিশনারকে বলছেন কুখ্যা। বিজেপির হাতে তামাক খাচ্ছে কংগ্রেস, সিপিএম। এক পায়ে দাঁড়িয়ে রয়েছে বিজেপি, আরেকটা নীতিশের ওপর, চন্দ্রবাবুর ওপরে। আমি নিজেকে মহিলা মনে করি না। আমার কাছে ভাই, বোন, হিন্দু, শিখ সকলে সমান। আমার চরিত্র হনন করো, কুৎসা করে খাই না। সত্য মানতে আমার অসুবিধা নেই। এরপরেই তৃণমূল নেত্রী বাংলাদেশের আন্দোলনের কথা বলতে গিয়ে বলেন, বাংলাদেশের ঘটনার পর দেখেছেন কিভাবে বর্ডারে হিন্দু মুসলিম সবাইকে শান্ত রেখেছি, তারা কেউ কোনো অশান্তি করেনি। তিনি আরও বলেন, আজকে লজ্জা করে না? কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বলবে ইন্ডিয়া যেন আমাদের কাজে ইন্টারফেয়ার না করে? যেটা কোনদিন হয়নি, এই প্রথম আপনাদের আমলে। আয়নায় আগে নিজের মুখ দেখুন। মণিপুর সামলাতে পেরেছেন, নাগাল্যান্ড আসাম সামলাতে পেরেছেন। মিথ্যে প্রমাণিত হয়, যতই কুৎসা করা হোক। ওগুলো ফেক ভিডিও, সত্য নয়। সত্য মানতে আমার অসুবিধা নেই। আমি চাই না কুৎসা করতে। সিবিআই তদন্ত করছে, বিচারাধীন। আইন হাতে নেবেন না। এরপরই মমতা অভিযুক্তদের ফাঁসি দাবি করে স্লোগান দিয়ে বলেন, দোষীদের ফাঁসি চাই। রামবামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের ব্যর্থ করুন। বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি।